রক্তচিহ্নে লেখা প্রেম। খুব ভালোবাসিস তোর লাভকে, তাই না? তাহলে কিভাবে পারলি খুন করতে? কি ক্ষতি করেছিল সে তোর? তীব্র রাগে ছেলেটার কণ্ঠ জ্বলে ওঠে। তোর ফাঁসি হবে, এটা শিওর। আর হয়তো আমার সামনে আসার সৌভাগ্যটাও হবে না। শুনে রাখ, আমি আজকে তুই সহ সবার সামনে প্রতিজ্ঞা করলাম, আমি আয়ুকেই বিয়ে করব। কারণ ওই তোর আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেছে। নয়তো তোর এই ঘৃণ রূপটা তোর ইনোসেন্ট মুখটার নিচে চাপা পড়ে যেত। শেষ কথাটুকু বলে ছেলেটা মেয়েটার গলা থেকে হাতটা সরিয়ে নেয়। মেয়েটা মুক্ত হতেই সঙ্গে সঙ্গে ছেলেটার শার্টের কলার চেপে ধরে। তবে আশেপাশের সবাই মেয়েটাকে টেনে ছাড়িয়ে আনে। মেয়েটা ধারালো কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, তার আগেই আই উইল কিল ইউ। আমার জীবনের শেষ খুনটা আমি তাহলে তোকেই করব লাভ। তুই আমার না হলে আর কারো হবি না। মেয়েটার কণ্ঠস্বর কেঁপে উঠল। কিছু মুহূর্ত চুপ থেকে আবারও চিৎকার করে বলে উঠল, আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার কাছে তোর এই ঘৃণা কিছুই না। তরুলতা হারতে শেখেনি। পুলিশ মেয়েটাকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নেয়। ছেলেটা রক্ত চোখে নিষ্পলক ভাবে সেই দিকেই তাকিয়ে থাকে। তবে গাড়িটা সীমানার বাইরে যাওয়ার পূর্বেই ছেলেটা চিৎকার করে বলে ওঠে, আই হেট ইউ তরুলতা, ফাকিং এহসান। কথাটা কানে পৌঁছানো মাত্রই ঘুম ভেঙে যায় তরুর। এসির শীতলতম তাপমাত্রার মাঝ থেকেও সে ঘেমে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তরু দুহাতে মাথা চেপে ধরে উঠে বসে। প্রচন্ড বিরক্তি নিয়ে বলে ওঠে, ডাক্তারকে আমি খুন করে ফেলবো। কোন বালের স্লিপিং পিল দিয়েছে? আমি আবারও কেন এই স্বপ্নটাই দেখছি? ওহ গড, আমাকে তুলে নেও। আমি আর সহ্য করতে পারছি না। বিছানার পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয় তরু। স্লিপারে পা গলিয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। লন্ডনের আকাশ এখনো মেঘলা। সময় ভোর 4টা। তরু একটা গ্রুপে মেসেজ পাঠায়, আমি আগামীকালই বিডিতে ব্যাক করছি। বাংলাদেশে তখন সকাল 9টা। মেসেজটা পড়ে গ্রুপের বাকিরা চমকে ওঠে, সত্যিই ফিরছিস? হুম, ফিরছি। আর পারছি না। আই নিড টু ক্লেইম হিম। মেসেজটা টাইপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্ল্যাক স্পেসে মুছে দেয়। কাউকে নিজের দুর্বলতা বোঝাতে চায় না সে। শেষমেশ শুধু লিখে ফেলে, হুম। ফোনটা রেখে দেওয়ার আগেই মুহূর্তে তরুর চোখ পড়ে ফোনের লক স্ক্রিনে থাকা সেই চেনা মুখে। হাস্যোজ্জ্বল নির্দোষ সুদর্শন, যাকে এক ঝলক দেখার তৃষ্ণায় কাতর সে। তরুর ঠোঁট ভেদ করে বেরিয়ে আসে অস্ফুট স্বরে বলা কিছু কথা। আমার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, তাই না লাভ? একটা মেয়ের জীবন নরক বানিয়ে দিয়ে বেশ ভালোই আছো। বিশ্বাস করো, আমিও চাই যে তুমি ভালোই থাকো। কিন্তু আমার তোমাকে প্রয়োজন প্রেম। আই নিড ইউ। আই ব্যাডলি নিড ইউ। আই এম কামিং টু ক্লেইম ইউ, ruin you, and then rebond you exactly how I want. দুপুরবেলা লোকেশন লন্ডন যুক্তরাজ্য। দীর্ঘ 12 বছর রাজ্যের রাজধানী লন্ডনে কাটানোর পর নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে তরু। পুরো নাম তরুলতা এহসান। তরু লিভিং রুমে বসে বই পড়ছিল। তার বড় ভাই তাজিম এসে বসতেই তরু হাতে থাকা বইটার দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, ভাইয়া প্লেনের টিকিট বুক করেছো? সবকিছু গুছিয়ে নিয়েছো তো? আমরা কিন্তু আগামীকালই দেশে ফিরছি।
তাজিম একটু ইতস্তত বোধ করলো। বলছিলাম কি, এভাবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরাটা কি ঠিক হবে? তরু বইয়ের দিকে দৃষ্টি সীমানাবদ্ধ রেখে বলল, আজব, এতে জানানোর কি আছে ভাইয়া? আর এমনিতেও দেশে আমাদের জন্য কেউ অপেক্ষা করে নেই যে আমাদেরকে জানিয়ে যেতে হবে। বাবাকে অন্তত জানাই। তাজিমের কথায় তরু বইটা বন্ধ করে পাশে রাখলো, তারপর তাজিমের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি যখন বলেছি কাউকে জানানোর প্রয়োজন নেই, তখন কাউকে জানাতে হবে না, গট ইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দ্যাটস গুড। তরু পুনরায় বই হাতে নিয়ে পড়তে শুরু করলো। লোকেশন: রোজ ভিলেজ, ঢাকা, বাংলাদেশ। এহসান মঞ্জিল। সকাল সকাল পত্রিকার পাতায় চোখ বুলিয়ে চা পান করছিলেন সাফওয়ান এহসান। কিছুক্ষণ যেতেই তার স্ত্রী জোহরা বেগম তার পাশে এসে বসলেন। হ্যাঁ গো, বলছি কি, যারাকে ফোন করে জামাইকে নিয়ে আসতে বলো। বিয়ে হয়েছে 2 বছর তো হয়ে গেল। এর মধ্যে বেশি হলে 3-4 বার মেয়েটা এসেছিল। সেই যে 6 মাস আগে এসে গেল, তারপর আর তো এলোই না। কতদিন হয়ে গেছে মেয়েটাকে দেখি না। সাফওয়ান এহসান পত্রিকাটা সাইডে রেখে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, সে না হয় বলবো, কিন্তু জোহরা, তুমি হয়তো ভুলেই গেছো যে আমাদের আরো 2টো ছেলে মেয়ে আছে। কই, তাদের খোঁজ নিতে তো কখনো বলো না। 12টা বছর ধরে তারা দেশের বাহিরে আছে, কখনো তো তাদের নামটাও তোমার মুখে শুনলাম না। জহুরা ভ্রুদয় কুঞ্চিত করে প্রশ্ন ছুড়লেন, তুমি ঠিক কি বলতে চাইছো? কি বলতে চাইছি সেটা তুমি বেশ ভালো করেই বুঝতে পারছো। আমার একটাই দুঃখ, জানো তো, তুমি শুধুমাত্র যারার মাই হতে পেরেছো। আমার মা মরা ছেলে মেয়ে দুটোর মা হতে পারলে না। কথাটা শুনে জহুরা যেন তেতে উঠলেন। তুমি হয়তো ভুলে গেছো যে তরুকে আমার জন্য লন্ডনে যেতে হয়নি, ওকে ওর নিজের দোষের জন্য যেতে হয়েছে। আমি আজও বুঝি না, ওইটুকু একটা মেয়ে কি করে একজনকে খুন করতে পারে, তার উপর আবার চিৎকার করে বলতে পারে যে সে একটা ছেলেকে ভালোবাসে। আরে, এইটুকু মেয়ে ভালোবাসার কি বোঝে? খুন করার কথাটা শুনে সাফওয়ান এহসান জোহরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। দাঁড়িয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলে, কি বললে তুমি? ভুল কি বলেছি? এই জন্যই বলে, জানো তো, খুনির বাপের বড় গলা। একদম চুপ। তোমার সাহস অনেক বেড়ে গেছে জহুরা। আর একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। সাফওয়ানের ধমকে জহুরার মুখটা কালো হয়ে যায়। সে রাগের বশে যা ইচ্ছা তাই বলে ফেলেছে। জহুরাকে চুপ করে থাকতে দেখে সাফওয়ান হোসেন পুনরায় কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, ও এখন আর আমার মেয়ে নয়। আমার মেয়েটাকে 12 বছর আগেই ওরা মেরে ফেলেছে। আর ভুলে যেও না, তুমি তাদের ঘরের জামাইকে বউ করে পাঠিয়েছো। আর এসব কিছু বাইরের কেউ জানলে কি হবে তা তুমি খুব ভালো করেই জানো। তরু যে আমার মেয়ে সেটা কিন্তু তুমি, আমি যারা আর তাজিম ছাড়া কেউ জানে না। আর ওরা কেউ বাইরের কাউকে বলবেও না। আর কেউ যদি কোনোভাবে এটা জানতে পারে তাহলে তুমি বুঝে নেবো সেটা তুমিই বলছো। কথাটা মনে রেখো। কথাটা বলে সাফওয়ান চলে যায়। জহুরা মনে মনে বলে, হ্যাঁ, আগে তোমার ভয়ে চুপ করেছিলাম, আর এখন যারার জন্য চুপ করে থাকতে হচ্ছে। আমিও দেখবো তোমার বাপ ছেলে মিলে কতদিন ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে পারো। সকালবেলা। লোকেশন: সাভার সিটি, ঢাকা, বাংলাদেশ, খান ম্যানশন। মা, আপনি যান, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। সাবিনা খাতুন জারার দিকে তাকিয়ে বলল, না যারা, তোমাকে এখন এখানে কিছুই করতে হবে না। হানা তো সাথে আছেই, তাছাড়া রান্না প্রায় শেষ। তুমি বরং নাহিদকে সহ বাকি সবাইকে ব্রেকফাস্ট করতে ডেকে আনো। শাশুড়ির কথায় যারা সবাইকে ডাকতে চলে যায়। এই যে তোমার কি হয়নি নাকি?
মা খাইতে সবাইকে খাইতে ডাকছে চলো। নাহিদ নিজের চুল ছিট করতে করতে বলে, যারা তুমি যাও আমি নীলাভ নীলাভ হয়ে কে নিয়ে আসছি। ও হয়তো এখনো ওঠেনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। খাবার টেবিলে। কি ব্যাপার? হুম, আজকে সকাল থেকে আমাদের এনসিপি সাহেবের মুড অফ কেন? আয়ুর সাথে কি আবার ঝগড়া হয়েছে নাকি? নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, ভাইয়া। সে কি ভাইয়া? কি হলো আবার? যারা প্রশ্ন করলেও নীলাভ কোনো উত্তর দেয় না। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে যারার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড নয়। যদিও এটা নতুন কিছুই নয়। নীলাভ নাহিদ আর যারার বিয়েতে একদমই রাজি ছিল না। ভাইয়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা মেনে নিয়েছিল সে। প্রশ্নের উত্তর না পেয়ে যারা ভ্রু কুঁচকে তাকায়। পরিস্থিতি সামাল দিতে নাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে বলবি? নীলাভ খাবার খেতে খেতে বলল, আর বলো না ভাইয়া, গতকালকে আমার সাথে ওর লাঞ্চ করার কথা ছিল কিন্তু ওর ডান্স ক্লাসের জন্য ও আসতে পারেনি। ব্যাস, এতটুকুর জন্য আমার ভাইটার মন খারাপ ভাবা যায়? যারা আমার কি মনে হচ্ছে জানো তো, আমার ভাইয়ের বিয়েটা এবার যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে। কথাটা শুনে নীলাভ হালকা হাসলো, তবে মুখে কিছুই বলল না। লোকেশন: রোজ ভিলেজ, ঢাকায় হোসেন মঞ্জিল। প্রতিদিনের মতোই সকালবেলা সাফওয়ান এহসান ড্রয়িং রুমেই বসেছিলেন। তখনই তরু আর তাজিম লাগেজ হাতে বাড়িতে এসে হাজির হয়, যেটা দেখে সাফওয়ান যেন আকাশ থেকে পড়েছে। তরু, তাজিম তোরা? তাজিম একগাল হেসে বলল, হ্যাঁ বাবা। কিন্তু কি করে? তোদের তো আজকে আসার কথা ছিল না, আর তোরা যে বাংলাদেশে আজকে দেশে ফিরবি, কই আমাকে তো বললি না। তরু তাদের কথায় বেশ বিরক্ত হলো। এত আদিক্ষেতা করার কি আছে বলে আমি মনে করি না। সাফওয়ান সাহেব নিমিষেই নিজ মনেই বলে উঠলেন, আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি। ধরা পড়ে যাব নাকি আবার? তাজিম পরিস্থিতি বেগতিক দেখে বাবাকে চোখ টিপ মেরে বলল, আরে বাবা, আমরা তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, তাই তো তোমাকে জানাইনি। ও হ্যাঁ, সারপ্রাইজ। আমি সত্যিই খুব সারপ্রাইজ হয়েছি রে। আয় তোরা, ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? জোহরা কোথায় তুমি? দেখো কারা এসেছে। সাফওয়ানের ডাকে জোহরা তড়িঘড়ি করে নিচে আসলেন, কিন্তু এসে তরু আর তাজিমকে হঠাৎ দেখে যেন তার ভেতরে ভেতরে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কিন্তু তিনি স্বাভাবিক সুরেই বললেন, আরে এ তো দেখছি তাজিম আর তরু। বাবা, কত বড় হয়ে গেছো তোমরা। যাই হোক, ওরা দেশে ফিরবে, আমাকে তো বললে না। আরে আমি তো জানতাম না। ভাইয়া, আমার এসব ন্যাকামি নাটক একদমই ভালো লাগছে না। আমি আমার রুমে যাচ্ছি। কথাটা বলেই তরু হনহন করে লাগেজ নিয়ে উপরে চলে গেল। জোহরা বিড়বিড় করে বলে উঠল, হুম, আগের তেষ্টা এখনো যায়নি দেখছি। জোহরা তুমি বরং যাও, গিয়ে ওদের খাবার ব্যবস্থা করো। সাফওয়ানের আদেশ শুনে জোহরা ভেতরে ভেতরে রেগে গেলেও সে কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আর সে চলে যেতেই সাফওয়ান এহসান তাজিমকে নিয়ে তাজিমের রুমে আসে। তরু সন্দেহ করেনি তো। তাজিম হাতের লাগেজটা এক সাইডে রেখে বিছানার উপর বসে বলল, না বাবা, ও ভাবছে আমাদের বাসার কথা তুমি জানতে না। আমার মেয়েটা এমন কেন হয়ে গেল রে তাজিম? আমি বাবা হয়েও কিছু করতে পারলাম না আমার মেয়েটার জন্য। মায়ের অভাব পূরণ করতে গিয়ে বাবার আদর থেকেও বঞ্চিত করলাম আমার মেয়েটাকে। কথাটা বলেই সাফওয়ান হোসেন চশমাটা খুলে চোখ দুটো মুছলেন, কিন্তু পর মুহূর্তেই তার কিছু একটা মনে করে ফলস্বরূপ তার চোয়াল শক্ত হয়ে যায়। তার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ভারী গলায় প্রশ্ন করে, তাজিম, আমার মেয়েটা ওকে ভুলে গেছে তাই না রে? সাফওয়ানের কথা শুনে তাজিম চুপ হয়ে যায়। দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে নিচের দিকে তাকিয়ে থাকে।
কি হলো তাজিম, চুপ করে আছিস কেন বল? তোর ওকে ভুলে গেছে তো? না বাবা। তাজিমের কথাটা শুনে সাফওয়ান এহসান মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি কি বলছিস তাজিম? এটা কি করে সম্ভব? 12 বছর হয়ে গেছে, তোরও কি এখনো ওকে মনে রাখতে পারে? আর তুই এটা আমাকে আগে বলিসনি কেন? জানি না বাবা, আমি তো সেই জন্যই ওকে দেশে নিয়ে আসতে চাইনি। এতদিন পর না কেন বাহানা দিয়ে আটকিয়েছি, কিন্তু তুমি তো চেনো ওকে, যে ও কতটা জেদি। এইবার আমি ওকে আটকাতাম তাহলে একাই চলে আসতো। তার মানে আমাদের এখন আর কিছুই করার নেই। হ্যাঁ বাবা, এখন যা করার তোরই করবে। দেখা ছাড়া যে আর আমরা আর কিছুই করতে পারবো না। এদিকে তরু নিজের রুমে এসে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। নিজের লাগেজটা খাটের উপর রেখে লাগেজের চেইনটা খুললো। ছবি ভর্তি লাগেজটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবিগুলোকে যত্ন সহকারে তার পুরো রুমের দেয়ালে লাগাতে লাগাতে আপন মনেই বলতে লাগলো, মাই লাভ, আমি এসে গেছি আমি। এবার আর কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না প্রেম পাখি। কথাটা বলেই পাগলের মতো হাসতে লাগলো তরু। সেই হাসির শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হচ্ছে। এরই মাঝে তরুর ফোনে একটা কল আসে। তরু বিরক্ত নিয়ে ফোনটার দিকে তাকাতেই তার চেহারার রং পাল্টে যায়। এই অবস্থায় তাকে দেখতে ভীষণ ভয়ানক লাগছে। হ্যালো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।